এবার কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান। রাজধানীর ফার্মগেটে ৮ জনকে ১ মাস করে কারাদণ্ড, ১০টি সিলগালা। স্কুলে সিলেবাস শেষ না করার অভিযোগ। সিলেবাস কমপ্লিট করা হয় মানে সবসময় তো হয় না। স্কুলে পড়াটা কভার হচ্ছে না, টিচাররা যেটা পড়ায় ওটা আমরা ভালো করে বুঝতে পারি না। কোচিং সেন্টারের নিচে এবং বাইরে কিন্তু তার নোটিশটা নিয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কোচিং সেন্টার বন্ধ রয়েছে, কিন্তু ভিতরে কিন্তু কোচিং সেন্টার তার ঠিকই পরিচালনা করছে। তাৎক্ষণিক পদক্ষেপ নয়, প্রয়োজন শিক্ষা পদ্ধতির পরিবর্তন। মানুষ তার সন্তানকে কেন কোচিং সেন্টারে পাঠায়? এর পেছনে যদি কারণ এই হয়ে থাকে স্কুল কলেজে পড়ালেখা ভালো হচ্ছে না, তাহলে সেই ভালো পড়ালেখার ব্যবস্থা করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উপজেলা ভিত্তিক মাস্টার প্ল্যান প্রণয়ন করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিদর্শন করে বললেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে। রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করা না গেলে উগ্রপন্থা ছড়িয়ে পড়ার আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর। রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল চায় বাংলাদেশ। হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির দায়ে নির্বাহী প্রকৌশলী সহ ৩৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট। অর্থ আত্মসাতের অভিযোগে জাজ মাল্টিমিডিয়ার মালিক সহ ২০ জনের বিরুদ্ধে মামলা। ১০ বছরে উৎপাদনে আসেনি কয়লা ভিত্তিক নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র। কাজের গতি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞের। শিগগিরই বিদ্যুৎ মিলবে ৩টি কেন্দ্র থেকে, আশা প্রতিমন্ত্রীর। সরস্বতী পূজায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মণ্ডপে বর্ণিল আয়োজন। বিদ্যা ও জ্ঞান লাভের জন্য কল্যাণময়ী দেবীর চরণে ভক্তদের প্রণাম। এবার কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্দেশ ও মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করায় রাজধানীতে ২টি কোচিং সেন্টারের ৮ জনকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও 10টিকে সিলগালা করা হয়েছে। অভিভাবকরা বলছেন, স্কুলে ভালো পাঠদানের অভাব ও সিলেবাস শেষ না করায় শিক্ষার্থীদের কোচিং সেন্টারে নিতে বাধ্য হচ্ছেন তারা। আদালতের নির্দেশনা, শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না রাজধানীর কোচিং বাণিজ্য। কোথাও বাইরে থেকে তালা ঝুলিয়ে, আবার কোথাও বা পড়া দেখিয়ে দেওয়ার নামে চলছে কোচিং বাণিজ্য। শিক্ষা বাণিজ্য বন্ধে রোববার দুপুরে রাজধানীতে অভিযানে নামে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জিগাতলার 4টি কোচিং সেন্টার খোলা থাকায় তাদেরকে আর্থিক জরিমানা করে সিলগালা করা হয়। একই অভিযোগে ফার্মগেটের মোবিডিক ও ম্যাপস কোচিং সেন্টারের ৮ জনকে ১ মাস করে কারাদণ্ড দেন আদালত। তবে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা জানা নেই বলে দাবি সেন্টার কর্তৃপক্ষের। আমি যতটুকু জানি যে স্কুল কলেজের টিচার তো না আমরা, আমাদের জন্য আসলে এটা নিষেধাজ্ঞা কিনা আমি ব্যাপারটা শিওর না। ভুল করছি, এত ক্ষমা। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার মান নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। কিছু কিছু টাইমে স্কুল বন্ধ থাকে, ওই জন্য মানে সিলেবাস কমপ্লিট করা হয় মানে সবসময় তো হয় না। আমাদের যে নতুন করে সৃজনশীল পদ্ধতিটা আছে এটা আমরা টিচাররা ভালো করে বুঝাতে পারি না, এই জন্যই আমরা কোচিং সেন্টারগুলোতে আসি। স্কুলে যদি একটুখানি ভালোভাবে পড়াইতো বা সাবজেক্ট ওয়াইজ খুব ভালোভাবে কেয়ার নিত, তাহলে তো আমরা আসতাম না। কোচিং এ প্রতিদিন পরীক্ষা দেওয়াচ্ছি, তারপরেও আমার ছেলেরা বোর্ডে যায় পারতেছে না। A+ না আসলে তো কোনো কলেজে চান্স পাবে না। এখন বাচ্চাদেরকে গোল্ডেন পাওয়াতেই হবে, নাহলে আমরা কিভাবে বাচ্চাদের সমাজের কাছে কিভাবে মুখ দেখাবো? আর সরকারি নির্দেশনা অমান্য করে কাউকে কোচিং সেন্টার চালু রাখতে দেয়া হবে না বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই অভিযান পরিচালনা করে দেখলাম যে আজকে বেশ কিছু কোচিং সেন্টার তারা কিন্তু আসলে এই আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করছে এবং ছাত্রদেরকে এখানে আসলে পড়াচ্ছে। আমাদের অভিযান চলবে। গত 7 ফেব্রুয়ারি কোচিং সেন্টারে শিক্ষকদের পাঠদানে নিষেধাজ্ঞা জারি করেন উচ্চ আদালত। এছাড়া এসএসসি পরীক্ষা চলাকালীন সকল কোচিং সেন্টার বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞাও বহাল রয়েছে। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। কোচিং সেন্টারের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নয়, পরীক্ষা পদ্ধতি ও শিক্ষা ব্যবস্থার মান নিয়েও ভাবনার সময় এসেছে বলে মনে করেন
শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। সন্ধ্যায় সময় সংবাদকে এ কথা জানান তিনি। কোনো স্থায়ী পদ্ধতি না নিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোনো সুফল পাওয়া যাবে না বলেও মত তার। মানুষ তার সন্তানকে কেন কোচিং সেন্টারে পাঠায়, এর পেছনে কারণ কি? এর পেছনে যদি কারণ এই হয়ে থাকে স্কুল কলেজে পড়ালেখা ভালো হচ্ছে না, তাহলে সেই ভালো পড়ালেখার ব্যবস্থা করতে হবে। এখানে নিশ্চয়ই আমাদের আরও বরাদ্দ বিনিয়োগ বাড়াতে হবে, আমাদের শিক্ষকের সংখ্যা বাড়াতে হবে, তাদের যোগ্যতা বাড়াতে হবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তাদের আর্থিক দিকটাও বিবেচনা করতে হবে। 20 লক্ষ ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে, সেই পরীক্ষার জন্য অহরহ সিলেবাস পরিবর্তন, কোচিং সেন্টার বন্ধ, জাতীয় সিদ্ধান্তগুলো অনেক বেশি সুচিন্তিত হতে হবে। এদিকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, শিক্ষা খাতের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এই দেশের শিক্ষার সর্বোচ্চ মানোন্নয়নে কাজ করছে সরকার। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করতে অভিভাবকদের প্রতি আহ্বানও জানান তিনি। দুপুরে রাজধানীর নায়েম মিলনায়তনে বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মানোন্নয়নের বিষয়টি বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারের একটি অন্যতম মূল অঙ্গীকার। গত 10 বছরে আমাদের শিক্ষা খাতে ব্যাপক অর্জন রয়েছে। সেই অর্জনের উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে আরো অর্জন চাই, আমরা সেই মানের দিকে আরো পৌঁছে যেতে চাই। শিক্ষা এমন একটি খাত যেখানে সব জায়গায় কিছু না কিছু চ্যালেঞ্জ আছে, থাকবে। তার মানে এই নয় যে আমরা সর্বোত্তম যে মান তাতে পৌঁছতে চাই না, আমরা নিশ্চয়ই সর্বোত্তম মানে পৌঁছতে চাই। শিক্ষার যে মূল উদ্দেশ্য, আমাদের আপনাদের সকল কাজ, মন্ত্রণালয়ের সকল কাজ, তার যে মূল উদ্দেশ্য, সরকারের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটিকে পূরণে সহায়তা করে তা যেন হয়। উপজেলা ভিত্তিক মাস্টার প্ল্যান প্রণয়নের নির্দেশ দিয়ে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সচিবালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন। টেকসই উন্নয়নের জন্য আগামীতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রাণশক্তি গ্রাম বাংলা, তাই টেকসই ও উন্নত দেশ গড়তে বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আর তৃণমূলে সরকারের প্রতিষ্ঠানকে কার্যকর ও গতিশীল করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে সোমবার পরিদর্শনে যান সরকার প্রধান শেখ হাসিনা। এই সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি প্রতিটি উপজেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন ও দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। প্রত্যেকটা উপজেলা সম্পর্কে আমরা যদি একটা মাস্টার প্ল্যান করি, যে কোথায় খেলার মাঠ থাকবে, কোথায় স্কুল কলেজ হবে, চাষের জমি কোথায় কিভাবে সংরক্ষণ হবে, একবার যদি আমরা এই কাজগুলি সঠিকভাবে করতে পারি, তখন মানুষ কিন্তু এটা গ্রহণ করবে, মানুষ নেবে, মানুষ শুনবে। তো এইভাবে কিছু কাজ আমাদের বোধহয় করার দরকার বলে আমি মনে করি। এছাড়া তৃণমূলের সঠিক উন্নয়নের জন্য আগামীতে জেলা পর্যায়ে মতামত নিয়ে জাতীয় বাজেটের পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি মানুষের যে মৌলিক যে বিষয়গুলি, সেগুলি কিভাবে আমরা উন্নত করতে পারি, সেটা মাথায় রেখে আমাদের সমস্ত কাজগুলি করতে হবে। আগামীতে আমার যে প্ল্যান, প্রত্যেকটা স্তর থেকে বাজেট কিভাবে হবে তার অঞ্চলে, সেই প্রস্তুতিটা নিয়ে মূল বাজেটটা আমরা তৈরি করব, যাতে প্রতিটি পয়সা সাধারণ মানুষের উন্নয়নে কাজে লাগে। প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করতে ভবিষ্যতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে। ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে স্থানীয় সরকারগুলিকে আরো শক্তিশালী করা এবং সেগুলির জন্য আরো ভালোভাবে তাদের স্ব এলাকার উন্নয়নে মনোনিবেশ করতে পারে এবং অবদান রাখতে পারে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সব কর্মকর্তাদের সততা ও দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক্ষেপ তিনি নিয়েছিলেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ। রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করা না গেলে উগ্রপন্থা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে শুধু বাংলাদেশে নয়, এর প্রভাব পড়বে পুরো অঞ্চলে।
রাজধানীর একটি হোটেলে সকালে মানবাধিকার বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও জানান, ভারত, চীন এবং আসিয়ানভুক্ত দেশগুলোকে এক করে রাখাইন রাজ্যে একটি নিরাপদ অঞ্চল করার প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী এদের আশ্রয় দিয়ে পৃথিবীর সব লিডার যারা এইসবের কথা বলেন তাদের মুখে চুনকালি দিয়েছে। এই যদি প্রবলেম দীর্ঘস্থায়িত হয় তাহলে কিছু ধরনের উগ্রপন্থা ডেভেলপ, যা এই অট্ট এলাকার জন্য, মায়ানমার, বাংলাদেশ এবং পুরো অট্ট এলাকার জন্য একটা অনিশ্চয়তার কারণ। অনিশ্চয়তা মানুষের প্রসপেরিটি এবং গ্রোথ এর জন্যে মোটেই ভালো না। বিশ্বাসের একটা গ্যাপ আছে। সেই জন্যে আমি বলছি যে মায়ানমার কোনো দেশ তাদের বলুক যে রাখাইন প্রদেশেই একটা সেফ জোন হবে, যেটা আপনার ভারত, চায়না কিংবা আসিয়ান রাষ্ট্রসমূহ এরা এটা দেখভাল করবে। রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ার থেকে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিনের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী সাদিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক। রাব্বি, এই সায়েন্স ল্যাবের এখানে সুকন্যা টাওয়ার, যেটি 20 তলা ভবন, এটার 16 তলায় একটি হত্যাকাণ্ড হয়েছে। আপনি জানেন যে আসলে এখানে সন্ধ্যার পরে এই হত্যাকাণ্ডটি হয়। এখানে 16 তলায় 20 তলা ভবনের 16 তলায় সি যে ইউনিটটি আছে সেই ইউনিটেই আসলে হত্যাকাণ্ডটি হয়েছে, যেটা হচ্ছে মাহফুজা চৌধুরী, তিনি ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে এখানে যারা প্রতিবেশী আছে তারা ধারণা করছে। এবং একটা বিষয় বলে রাখি যে এখানে পুলিশ এসেছে এবং ঘটনার পরেই পুলিশ খবর পেয়ে আসার পর থেকে এখানে দেখতে পাচ্ছেন যে এই ভবন, যেই ইউনিটে তিনি থাকতেন সেই ইউনিটের দরজা বন্ধ, অর্থাৎ এখানে পুলিশ, র্যাব এবং এখানে যে পিবিআই আছে তারা ঢুকেছে এবং বিষয়টি তদন্ত করছে। এখন একটা বিষয় জানা গেছে যে ভিতরে মরদেহ রয়েছে এবং পাশাপাশি যিনি নিহত তার যে স্বামী, তিনি ঘটনার সময় ছিলেন না, পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এইখানে আরেকটা বিষয় জানা গেছে যে এই বাসায় স্বামী স্ত্রী দুইজনই থাকতেন যতটুকু জানা গেছে, এবং তাদের সাথে আরো 3 জন কাজের লোক ছিলেন এবং 3 জন কাজের লোকের মধ্যে 2 জন কাজের লোক পালিয়ে গেছে, অর্থাৎ এখানে যিনি আরেকজন আছে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং যেটি ধারণা করা হচ্ছে যে এখানে যারা কাজের লোক আছে তারাই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। কেননা এখানে কিছু মূল্যবান জিনিসপত্র রয়েছে যেগুলো যে বাসা থেকে আসলে এখন পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সেগুলো তারা নিয়ে গেছে বলে এখানে ধারণা করা হচ্ছে। এখানে প্রতিবেশীর সাথে আমরা কয়েকজন প্রতিবেশীর সাথে কথা বলেছিলাম, বললেন যে আসলে তার 2 জন সন্তান রয়েছে, একজন সেনাবাহিনীতে কর্মরত রয়েছে ডাক্তার হিসেবে, আরেকজন ব্যাংকার, কেউই কিন্তু এখানে থাকেন না। এই ভবনটিতে এই মাহফুজা চৌধুরী তার স্বামীকে নিয়ে, ইসমতারা কাদির, তাকে নিয়েই থাকতেন এবং যিনি এখানে একজন বের হয়েছে, আসলে তার সাথে আমরা কথা বলতে চাই। আসলে আপনি জানতে পেরেছেন? এখন তো আমাদের ওখানে ঢুকতে দিচ্ছে না, যেটা দেখলাম বুঝলাম আর কি, যে কেউ তো কিছু আসলে আমরা জানার চেষ্টা করছিলাম। উনি আসলে যেটি বললেন, এখনো পর্যন্ত তিনি পরিষ্কার ভাবে কিছু জানেন না, এখানে ভিতরে কয়েকজন ছিলেন। তো পুলিশ এখনো বিষয়টি প্রাথমিক যে তদন্ত বা জিজ্ঞাসাবাদ সেটি করছে, এই জন্য আমাদের সাথে এখনো কথা বলা হয়নি বা আমরা কথা বলতে পারিনি। পরবর্তীতে পুলিশের যে কর্মরত যারা সদস্য আছেন তারা বের হলে আমরা বিষয়টি জানতে পারবো। এই ছিল রাব্বি সর্বশেষ তথ্য। রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ার থেকে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিনের লাশ উদ্ধার করা হয়েছে। আর এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রিপোর্টার সাদিকুর রহমান। চলে যাচ্ছে অন্য খবরে। রাজধানীর যাত্রাবাড়িতে সালমা নামে এক নারীকে বাড়িতে ঢুকে ভারী অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় রাবেয়া নামে অপর একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর কুতুবখালীর 5ম তলা ভবনের একটি ফ্ল্যাটে থাকত সালমা ও রাবেয়া। বিকেল 4টার দিকে খবর পেয়ে সেখানে যান পুলিশ সদস্যরা। পরে আহত রাবেয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নিহত সালমার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। তারা জানান নিহতের মাথায় ভারী অস্ত্র ও হাতুড়ির আঘাত রয়েছে। সালমা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তার বাড়ি মাদারীপুরের চর্মগুড়িয়ায়। এই ঘটনায় হত্যা মামলা দায়ের সহ ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। সে বাসায় কাজ করতে, এখানে বাসার ভিতরে তাকে হাতুড় দিয়া আঘাত করে মাইরা ফেলাইছে। ফোন পাই আমরা সবাই আসলাম, আইসা তো দেখলাম যে লাশ, পুলিশ সবাই ছিল,
লাশ তো এখন এখানে নিয়েই আসছে, কিন্তু কিভাবে কি হয়েছে এটা কেউই বলতে পারতেছে না। এটা একটা হত্যাকাণ্ডের ঘটনা, কিন্তু কেন, কিভাবে, কারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এটা একেবারে প্রাথমিক পর্যায়ে আমরা এখনও সুনির্দিষ্টভাবে জানতে পারিনি। আমাদের একাধিক টিম এই বিষয়টা কাজ করছে। যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করব। আমাদের ডিবি সহ আমাদের অন্যান্য টিম কাজ করছে। সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন সহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। দুপুরে একথা নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি, অনিয়ম, কর্তব্যে অবহেলার অভিযোগে সিলেট সুনামগঞ্জ অঞ্চলের পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ থানায় মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয় ২০১৭ সালে হাওরের বাঁধ ভেঙে ফসলের ব্যাপক ক্ষতি, মাছ ও অনেক গবাদি পশু মারা যায়। মামলা দায়েরের পর ঢাকা থেকে নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। জনতা ব্যাংক থেকে ১,৭৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাজ মাল্টিমিডিয়ার মালিক MA আজিজ সহ ২০ জনের বিরুদ্ধে ৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ রাজধানীর চকবাজার থানায় মামলাগুলো দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। এতে ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান MA কাদের এবং তার ভাই জাজ মাল্টিমিডিয়ার মালিক ও ক্রিসেন্ট ফুটওয়্যারের চেয়ারম্যান MA আজিজ এবং সোনালী ব্যাংকের DMD জাকির হোসেন সহ ২০ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ৩০ জানুয়ারি ৯১৯ কোটি ৫৬ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাচারের দায়ে মানি লন্ডারিং আইনে ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান MA কাদের ও সরকারি ব্যাংকের ২ DMD সহ ১৭ জনের বিরুদ্ধে আলাদা ৩টি মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই মামলায় এরই মধ্যে ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস ও ক্রিসেন্ট ট্যানারিজ লিমিটেডের চেয়ারম্যান MA কাদেরকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের সুপারিশ ও জরিপে যারা এগিয়ে আছেন তাদের এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে দ্বিতীয় ধাপে ১২২ জন প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আন্দোলন করে কিছু করতে পারবে না, তাই মামলা ছাড়া তাদের আর কিছুই করার নাই। অধিকাংশই নতুন মুখ, এটা তো আমি অনেকগুলো পত্রিকাও দেখলাম। এখানেও আপনার নতুন মুখই দেখবেন, নতুন মুখের সংখ্যা বেশি, প্রথম ধাপেও বেশি, দ্বিতীয় ধাপেও। তৃণমূল যাদেরকে চেয়েছে, তৃণমূল এবং সার্ভে রিপোর্ট দুটো মিলিয়ে জনমত জরিপে যারা এগিয়ে তাদেরকে আমরা মনে আন্দোলন করে তো কিছু করতে পারবে না, আর আন্দোলন করার ক্ষমতাও নেই, সক্ষমতাও নেই। কাজে নালিশ আর মামলায় দুটো নিয়ে থাকতে হবে, ভালো লিগ্যাল ব্যাটল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচনে ৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং কর্মকর্তা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে উত্তরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম প্রতীক বরাদ্দ করেন। আওয়ামী লীগের আতিকুল ইসলাম নৌকা, জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম টেবিল ঘড়ি, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান আম, প্রগতিশীল গণতান্ত্রিক প্রার্থীর শাহিন খান বাঘ প্রতীক পেয়েছেন। প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তা। তিনি জানান, ভোট গ্রহণের ৩২ ঘন্টা আগে অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। আজকে থেকে ওনাদের আনুষ্ঠানিকভাবে প্রচারণা করার ওনারা সময় পাবে না। ৩২ ঘন্টা পূর্বে ২৬শে ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত আমাদের প্রার্থীরা প্রচারণা করতে পারবেন। আমি আশা করি যে এই নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে এবং আমরা এই ঢাকা উত্তরের নগরবাসীদেরকে আমরা একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আইনানুগ নির্বাচন আমরা উপহার দিতে পারবো। খুলনা রূপসা বাইপাস সড়কে প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। রাপি, আমি রয়েছি খুলনা রূপসা সেতুর বাইপাস সড়কের লবণচোরা
থানা এলাকায় এই রাত 10:30টার দিকে আনুমানিক এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। উত্তর দিক থেকে একটি প্রাইভেট কার একটি মস্তিষ্ক বিকৃত এক ব্যক্তিকে সাইড দিতে যে রাস্তার ঠিক বিপরীত পাশে দক্ষিণ পাশে চলে যায় এবং যেটি অপর দিক থেকে একটি ট্রাক, যেটি সিমেন্টবাহী ট্রাক, সেটি সজোরে এসে ধাক্কা দেয় প্রাইভেট কারে এবং প্রাইভেট কারের সাথে সাথে প্রাইভেট কারে থাকা 4 জন এবং মস্তিষ্ক বিকৃত একজন ব্যক্তি সে মারা যায়। মোট 5 জন এখানে ঘটনাস্থলে নিহত হয়েছে। আপনারা ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি দেখতে পাচ্ছেন, একটি প্রিমিয়াম মডেলের গাড়ি যার নাম্বার ঢাকা মেট্রো গ 350025। তো এখানে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এইখান থেকে গাড়িটিকে, দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকের সঙ্গে যে দুর্ঘটনাটি ঘটেছে সেই ট্রাকটিও এখানে কিন্তু রয়েছে এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী এবং পাশাপাশি পুলিশের টিম সহ বিভিন্ন প্রশাসনিক যে দলগুলো রয়েছে তারা এখানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এইখানে যারা নিহত হয়েছেন এই গাড়িতে কারা ছিল বা কোথা থেকে এসছেন এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিষয় এখনো কিন্তু জানা যায়নি এবং যারা নিহত হয়েছেন তাদেরকে একে একে লাশ তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে এবং তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হবে। তো আমরা এখানে যারা দায়িত্বশীল রয়েছেন বা যারা কাজ করছেন আমরা এখনো তাদের কাছ থেকে বিস্তারিত কিছু জানতে পারিনি। তো এই ছিল আমার কাছে রাব্বি খুলনার সড়ক দুর্ঘটনার সর্বশেষ। খুলনা রূপসা বাইপাস সড়কে প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। আর এই বিষয়টি নিয়ে জানাচ্ছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। কাগজে কলমে বহু পরিকল্পনা থাকলেও 10 বছরে উৎপাদনে আসেনি কয়লা ভিত্তিক নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র। সরকারের চলতি মেয়াদে বৃহৎ প্রকল্পগুলোর গতি বাড়াতে চায় বিদ্যুৎ বিভাগ। প্রতিমন্ত্রীর আশা এ মেয়াদেই জাতীয় গ্রিডে যোগ হবে পায়রা, রামপাল ও মাতারবাড়ির বিদ্যুৎ। আর কাজের গতি বাড়ানোর পাশাপাশি কয়লা আমদানির অবকাঠামোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। তুলনামূলক কম খরচে টেকসই বিদ্যুৎ উৎপাদনে সরকারের মহাপরিকল্পনায় প্রাথমিক জ্বালানি হিসেবে গুরুত্ব দেওয়া হয় কয়লার ওপর। সে অনুযায়ী চলতি বছরের জানুয়ারির মধ্যে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও মুন্সিগঞ্জে প্রায় 5000 মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয় বর্তমান সরকারের প্রথম মেয়াদেই। পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে এতদিনে 30% মতো বিদ্যুৎ আসত সাশ্রয়ী এ জ্বালানি থেকে। কিন্তু সেসব পরিকল্পনা কাগজে কলমেই সীমাবদ্ধ থাকায় বর্তমানে কয়লা থেকে বিদ্যুৎ আসছে মাত্র 3%, যার যোগান দিচ্ছে 1 যুগেরও বেশি সময় আগে নির্মিত বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র। সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বৃহৎ বিদ্যুৎ প্রকল্পগুলো নিয়ে গত 10 বছরে আশা জাগানে অনেক পরিকল্পনা থাকলেও বাস্তব চিত্র হলো এখনো পর্যন্ত উৎপাদনে আসেনি কয়লাভিত্তিক বড় কোনো বিদ্যুৎ কেন্দ্র, যে কারণে চাহিদা মেটাতে দিন দিন ঝুঁকতে হয়েছে বেশি উৎপাদন ব্যয়ের তেলভিত্তিক বিদ্যুতের দিকে। তবে সংশ্লিষ্টরা বলছেন চলতি বছর থেকেই ধীরে ধীরে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে আসা শুরু করলে সম্ভব হবে এসব তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপর থেকে নির্ভরতা কমানো। বর্তমানে নির্মাণাধীন কয়লাভিত্তিক 3 বৃহৎ কেন্দ্রের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা পায়রার প্রথম ইউনিট চলতি বছরের আগস্টে উৎপাদনে আসার কথা। তুলনামূলক পিছিয়ে আলোচিত রামপাল ও মাতারবাড়ির কাজ। তবে বিদ্যুৎ বিভাগ বলছে সরকারের নতুন মেয়াদে গতি আসবে সব প্রকল্পেই। পাশাপাশি পায়রা, মাতারবাড়ি ও মহেশখালী হাবে শুরু হবে আরও কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ। পায়রা বড় হাব হবে প্রায় 5 থেকে 6000 মেগাওয়াটের। আমাদের মাতারবাড়িতে সেখানেও 4-5 মেগাওয়াটের একটা হবে। মহেশখালীতে প্রায় 10,000 মেগাওয়াটের একটা হবে। যত দ্রুত আমরা বড় প্রকল্পের কাছে যেতে পারবো আমাদের কোল বেস পাওয়ার প্ল্যান্টগুলো, তত আমাদের এফোর্ডেবল হবে আমাদের পাওয়ারটা। কাজ চলছে, আশা করছি 2022 সালের মধ্যে আমাদের বড় কিছু প্রকল্প 3-4টা প্রকল্প চলে আসবে। তবে কাজের গতি বাড়ানোর পাশাপাশি কয়লা আমদানির অবকাঠামোর দিকেও গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কয়লার যদি আমরা ভ্যালু চেইনটা দেখি তাহলে হচ্ছে প্রথমে সিকিউর করা আমরা কোথা থেকে কিনবো, সেটাকে ট্রান্সপোর্টেশন আনা, তারপরে ইনফ্রাস্ট্রাকচার এখানে কয়লাটাকে রাখা এবং সেটা ব্যবহার করা। তো এইখানে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বটলনেকটা হলো এই কয়লা রাখা। পাশাপাশি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় নিজস্ব জনবল তৈরিতেও নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কর্ণফুলী নদীর নাব্য ফেরাতে চলছে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ। দীর্ঘ 6 বছরের আইনি জটিলতা কাটিয়ে গত ডিসেম্বরে শুরু হয় ড্রেজিং। 242 কোটি টাকার প্রকল্পটি
বন্দর কর্তৃপক্ষ বাস্তবায়ন করলেও সহযোগিতা করছে বাংলাদেশ নৌবাহিনী। তবে ড্রেজিংয়ের ক্ষেত্রে আগের বারের ভুল এড়ানো না গেলে কর্ণফুলী নদীর অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। লুসাই পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা কর্ণফুলী নদীকে চট্টগ্রাম বন্দরের প্রাণপ্রবাহ হিসেবেই বিবেচনা করা হয়। চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং করার কথা এই কর্ণফুলী নদী। সে সাথে কয়েক বছর অন্তর ক্যাপিটাল ড্রেজিংয়েরও প্রয়োজন রয়েছে। কিন্তু আইনি জটিলতার মুখে গত 6 বছর কর্ণফুলী নদীতে কোনো রকম ড্রেজিং করা যায়নি, যে কারণে নদীর বিভিন্ন স্থানে যেমন চরের সৃষ্টি হয়েছে, তেমনি নাব্য সংকটের মুখে বন্দরও ক্রমশ হুমকির মুখে পড়ছিল। যেভাবে চর উঠে গেছে, এটা একটা মারাত্মক হুমকি কর্ণফুলীর জন্য। এটাকে যদি আপনার নব্যতা সৃষ্টি করতে না পারে, তাহলে কিন্তু আলটিমেটলি কর্ণফুলীর শেষ। এই অবস্থায় শুরু হয়েছে কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ। এ প্রকল্পের আওতায় সদরঘাট থেকে কালুরঘাট পর্যন্ত অন্তত 2.5 কিলোমিটার দীর্ঘ এবং 250 মিটার নদী খনন করা হবে। সে সাথে উত্তোলন করা হবে 43 লাখ ঘনমিটার মাটি। আমাদের মেজর ড্রেজিং ক্যাপিটাল ড্রেজিং হচ্ছে এবং এটা আমাদের কাজ ইতিমধ্যে প্রায় 15 to 16% হয়ে গেছে এবং আগামী মে জুনের মধ্যে 60 to 70% কাজ হয়ে যাবে বলে আমরা আশা করছি। নগরীর সমস্ত পয় আবর্জনা যেমন কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে, তেমনি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিঃসরণ হয় এই নদী দিয়েই। কিন্তু 2013 সালে ড্রেজিংয়ের দায়িত্ব পাওয়া মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান কাজ অসমাপ্ত রেখেই চলে যায়। তবে বিগত বছরের ভুল যেমন এবার আর করা না হয়, তার তাগিদ নগর বিশেষজ্ঞদের। কর্ণফুলী নদী নিজে একটা রিজার্ভার, যদি গভীর বেশি হয় প্রচুর পানি ওখানে ধারণ করা যাবে এবং সেটা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রেও একটা বড় উপকারে আসবে এবং হেল্প করবে। চুক্তির আওতায় চলতি বছর ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শেষ হলেও আগামী 3 বছর চলবে 87 কিলোমিটার দীর্ঘ এই নদীর রক্ষণাবেক্ষণের কাজ। এবার শুরু হয়েছে দ্বিতীয় দফার ড্রেজিং। একই ভুল যদি আবার করা হয়, তাহলে হয়তো বাঁচানো যাবে না বাংলাদেশের অর্থনীতির প্রাণপ্রবাহ এই কর্ণফুলী নদীকে। কারণ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল রাখার জন্য বড় ধরনের ভূমিকা রেখে চলেছে এই কর্ণফুলী নদী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। খুলনা সদরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কার দুমড়ে মুচড়ে নিহত 5, চলছে উদ্ধার কাজ। ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী খুন, পলাতক থাকায় বাসার গৃহকর্মীকে সন্দেহ করছে পুলিশ। যাত্রাবাড়িতে ঘরে ঢুকে এক নারীকে হাতুড়ি দিয়ে হত্যা। এবার কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান। রাজধানীর ফার্মগেইটে 8 জনকে 1 মাস করে কারাদণ্ড, 10টি সিলগালা। স্কুলে সিলেবাস শেষ না করার অভিযোগ শিক্ষার্থীদের। উপজেলা ভিত্তিক মাস্টার প্ল্যান প্রণয়ন করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিদর্শন করে বললেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে। এবং রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করা না গেলে উগ্রপন্থা ছড়িয়ে পড়ার আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর। রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল চায় বাংলাদেশ। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।